আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আপনারা জানেন আজকেও প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। নির্বাচন প্রসঙ্গে, সংস্কার প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত বেশ জেনেছি। সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। পাশাপাশি আরও রাজনীতির আলোচনা থাকবে এবং এই জন্য আমরা স্টুডিওতে ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব রাজাকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতে খোকন ভাইকে দিয়ে একটু আলোচনা শুরু করি। আজকের আলোচনার আগে একটু অন্য বিষয় নিয়ে আসি। আজকের আলোচনা মঞ্জুবের কাছে একটু জানবো, আপনার কাছে জানতে চাই যে জাতীয় পার্টির যে নিষিদ্ধ করার দাবি কেউ কেউ করছেন এবং সেটি নিয়ে সাম্প্রতিক সময় বেশ কিছু জলঘোলাও হয়েছে। নুরুল হক নূরকে বেধড়ক মারপিটও করা হয়েছে। তো এরই মধ্যে নিষিদ্ধর যে প্রক্রিয়াটি সেটি খুব একটা না আগানোর জন্য বিএনপিকে ধন্যবাদ দিয়েছে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেছেন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে রাজনীতিতে পাপেট হয়ে পড়বে বিএনপি। একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা কি এজন্যই জাতীয় পার্টির বিষয়ে খানিকটা চুপ কিনা? আমরা তো ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্যে। জাতীয় পার্টির সম্পর্কে তো বিএনপি সবচেয়ে বেশি জাতীয় পার্টির কাছে বিরুদ্ধে লড়াই করেছে এবং জানেন যে তারাই তো 1982 সালের 24শে মার্চ তাদের যে নেতা, প্রয়াত নেতা সামরিক জনতা স্বৈরাচার এরশাদ নির্বাচিত সরকারের হাত থেকে 1982 সালের 24শে মার্চ সে অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল নির্বাচিত সরকারের হাত থেকে। তারপরে দীর্ঘ 9 বছর এই সামরিক জনতা স্বৈরাচার এরশাদ বিরোধী আমাদের আন্দোলন করতে হয়েছে। দেশের সকল গণতান্ত্রিক মানুষ, এগুলো সকল রাজনৈতিক দল এবং আমাদের 15 দল, 7 দল, 5 দল, এই দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন আমরা লড়াই সংগ্রাম করে আমরা দীর্ঘ অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের জয়নাল জাফর, সেলিম, দেলোয়ার, রাফুন, বসিনিয়া, আমাদের নূর হোসেন, ডাক্তার মিলন এবং আমাদের জিহাদ সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা 1990-এর আমাদের 6 ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় স্বৈরাচার পতন ঘটি আমরা গণতন্ত্রের অভিযাত্রা আমরা শুরু করেছিলাম। সেই তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছি বা তাদের বিষয়ে বিএনপির দুর্বলতা, এটা মনে হয় যে সঠিক বলব। কারণ দীর্ঘ 16 বছর কিন্তু ওই ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট এবং দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিমি সরকার, যে সরকারই বলুন না কেন, ওই যে আওয়ামী সরকারের যে দীর্ঘদিন যে ভোটাধিকার হরণ করে মানুষের উপরে যে অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা যে নির্যাতন চালিয়েছে, তাদের সহযোগী ছিল এই 14 দলীয় জোট ছিল। যে জোটের মধ্যে ছিল অন্যতম ছিল আমাদের জাতীয় পার্টি। আমরা জানি যে 2014 নির্বাচনে, সেই নির্বাচনে আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত সেই জাতীয় পার্টি যদি সেই নির্বাচনে না যেত, সেই যে নির্বাচনে আমরা 1% জনগণও যে নির্বাচন অনুষ্ঠান করেনি, যে একটি ভুয়া নির্বাচন, একটু যে পাতানো নির্বাচন হয়েছিল, 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা বিজয়ী হয়েছিল। আমরা দেখেছিলাম অনেকে কুকুর মার্কা নির্বাচন বলছেন, এই মানে সেখানে প্রাণী ছাড়া আর কিছু দেখা যায় না ভোট কেন্দ্রে, ঘুমাচ্ছে আমাদের পুলিং এজেন্ট এবং যারা ছিলেন নির্বাচন কমিশনের ব্যক্তিরা যারা ছিলেন, তো সেখানে প্রিজাইডিং অফিসার ওরা, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে তারা মানে তাদেরকে সহযোগিতা করেছিল। এবং দেখেছিলাম যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, মানে পৃথিবীর একটি বড় বৃহৎ জনবহুল বিশাল একটি বৃহৎ রাষ্ট্র, মানে ভারতের যে পররাষ্ট্র সচিব সুজাতা সিং, সে সরাসরি বাংলাদেশে এসে সেখানে আমরা দেখলাম যে হসপিটাল থেকে এরশাদের কে অনেকটা বাই ফোর্স তাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাকে সেদিন কিন্তু চাপ সৃষ্টি করে তাকে নির্বাচনে নিয়ে আসা হয়েছিল। এই দৃশ্য এই দেশের মানুষ দেখেছে, ইতিহাস আমরা বলি নাই। তো এই 16 বছর ছিল তাদের একবার মানে সঙ্গী আর কি হিসাবে তারা কাজ করেছে। এরশাদকে আমরা দেখেছি কিভাবে সে করেছিল,
তাদের জাতীয় পার্টির প্রধান মহাসচিব রাষ্ট্রদূত যেমনটি বলছিলেন যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির, সেটি বিএনপি না, এটা তাদের কৌশল হতে পারে। তারা আমাদের উপর ভর করে যেন বিএনপি যেহেতু একটা বৃহৎ দল, অনেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, আমরা একটি বর্তমানে অনেক সর্ববৃহৎ একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হলো বিএনপি, সেই বিএনপির উপরে সওয়ার হওয়া বা বিএনপির কথা বলে তারা পার পেয়ে যেতে পারে। তারা এখন জনবিচ্ছিন্ন, তারাও জনবিচ্ছিন্ন হয়েছে, তারাও ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত হয়েছে, তারাও পার্ট ছিল, তারা মন্ত্রী হয়েছে, তারা এমপি হয়েছে, তারা সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে ইয়ের সাথে। তারা তো আন্দোলন সংগ্রামে তারা তো কোনো ভূমিকা রাখে না, তারা 14 জুলাইয়ের অন্যতম শরীর সংগঠন। তাদের বিচার অনেক দাবি করছেন অনেকেই বলছেন যদি মানবতা বিরোধী অপরাধে এবং গণহত্যার কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, তাদের দলের বিচার হতে পারে, তাদেরও বিচার হওয়া উচিত, এই কথা অনেকেই বলছেন। সেখানে আমি মনে করি যে এই বিষয়গুলি নির্বাচনে তাদের অবস্থানটাকে সেখানে আমাদের নির্বাচনের দেশে একটা নির্বাচন, আমাদের দেশের সরকার আছে, দেশে একটি আমাদের আদালত আছে, একটা আইন আছে, এবং সেখানে আমাদের এই সরকারের সাথে আমাদের আজকেও 7 দলের নেতৃবৃন্দরা তারা আজকে এই সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজকেও বৈঠক হয়েছে। গত 2 দিন আগেও আমাদের আমাদের বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি তারা বৈঠক করেছে এবং ধারাবাহিক বৈঠক হচ্ছে। রাজনৈতিক দলগুলির স্টেক হোল্ডার এখন নির্বাচনে জাতীয় পার্টিকে নির্বাচনে আগামী দিনে তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা, তাদের বয়কট করা হবে কিনা, সেই বিষয়ে তো আমরা এই ব্যাপারে কোনো রকম আমরা কোনো দেই নেই, আমাদের কোনো নিষিদ্ধ করার পক্ষে আমরা না, নিষিদ্ধ করা উচিত, জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন দল রাজনীতি করবে না করবে। জি, একটু মঞ্জুবের কাছে জানতে চাই, যেটি বলছিলাম শুরুতে যে আজকেও আলোচনা হয়েছে 7 দলের সাথে, এর আগে 3 দলের সাথে বৈঠক হয়েছে। আপনাদের সাথে আলোচনায় আসলে কোন বিষয়গুলোকে আপনারা বেশি গুরুত্ব দিয়েছেন? যদিও এরপরে আপনি বাইরে এসে মন্তব্য করেছেন, গণমাধ্যমে নির্বাচনের পরিবেশ নিয়ে, আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে আপনি মন্তব্য করেছেন। কোনো ধরনের শঙ্কা কি রয়েছে যে ভোটের পরিবেশ নিয়ে সরকার কোনোভাবে ভাবছে যে পরিস্থিতি খারাপ হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি? ধন্যবাদ রাসেল, সবাইকে শুভেচ্ছা। আজকের সবার শুরুতেই প্রফেসর ইউনূস একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়েছেন এবং সেখানে উনি নির্বাচনকেই ফোকাস করেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন। এর বাইরে উনি বলেছেন যে একটা ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রটা দেশের বাইরে থেকে, এবং সেই ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকার কথা উনি বলেছেন এবং বলেছেন যে এবারে নির্বাচনটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ, এই সুযোগটা যাতে আমরা কেউ হাতছাড়া না করি। আমাদের মধ্যে টুকটাক মতদ্বৈততা আছে। অর্থাৎ আরেকটা কথা উনি বলেছেন যেটা হচ্ছে যে অতীতে অনেকে উপর দিয়ে এক কথা বলতো, ভিতরে এক কথা বলতো। আপনি জানেন ডক্টর ইউনূস কিন্তু খুব সাধারণ ভাষায় কথা বলেন, উনি একদম সাধারণভাবে কথা বলেন। তো উনি বলছেন উপরের এক কথা বলতো, ভিতরে একটা। কিন্তু আমরা আপনাদেরকে পরিষ্কার করে বলছি যে আমাদের কোনো উপরে আর ভিতরে 2 রকম না। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে চাই, ইলেকশন করব, আমরা ডিটারমাইন্ড। তো উনি এরপরে সবার কথা শুনলেন। ওখানে বেসিক্যালি যে কথাগুলো আসছে, আমি যদি মূল কথাগুলো ধরি, যেমন একটা কথা আসছে যে এই যে সাম্প্রতিক আমরা যে 2টো ঘটনাকে সামনে এসেছে, সেটা হচ্ছে নুরুল হক নুরের উপর হামলার পরে বিষয়টা নিয়ে এক ধরনের সরকার বলছে নিন্দা জানাচ্ছি, সরকার বলছে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যদিও আজকে আমি পরবর্তীতে শুনেছি যে এটা তদন্ত কমিটির রিপোর্ট আজকে দিবে। নুরুল হক নুরের স্ত্রীও গিয়েছিল সে আমাদের সাথে ওখানে দেখা করার জন্য। তো এরপর আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লম্বা সময় ধরে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছে, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছায় নাই। মান্না ভাই সেখানে স্পষ্ট করে বলেছেন যে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলররা কান্না করে বলছেন যে আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না, পুলিশ চাচ্ছে, পুলিশ আসছে না। অনেক পরে আর্মি এবং পুলিশ সেখানে ডেপ্লয় করেছে। তো আমরা কিন্তু এই প্রশ্নটা তুলেছি যে স্যার, সরকার কি একটা না, সরকার 2টা, এবং আপনার কি আসলে নিয়ন্ত্রণ আছে কিনা? আজকে কিছুটা খোলামেলাভাবে আমরা কথাগুলো তুলে ধরেছি এবং আমরা একটা পরামর্শ দিয়েছি ব্যক্তিগতভাবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি আপনি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে টপ টু বটম আপনি একটা মিটিং করেন, খোলামেলা তাদের সাথে কথা বলেন, তাদের কি সমস্যা। হয়তো আপনার পক্ষ থেকে কি ওরা কোনো পাচ্ছে না, নির্দেশনা পাচ্ছে না, না তারা একটা এখনও জড়তার মধ্যে আছে, প্রয়োজনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলেন যে তারা একমত হোক, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে তো আমাদেরকে এটা করতে হবে।
নির্বাচন যদি এরকম হয় 2.5 ঘন্টা ধরে যুদ্ধ হচ্ছে কেন্দ্রে, কোনো পুলিশ যাচ্ছে না, আর্মি যাচ্ছে না, তাহলে কি হবে? বা কেউ হয়তো ব্যালট বাক্সে নিয়ে চলে গেল, কিন্তু সেখানে কেউ মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নাই। এই আলোচনাগুলো হয়েছে। আর কেউ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে অন্যান্য ঘটনা বলেছে, কেউ বলেছে পিআরের কথা, কেউ তো ওই ইস্যুগুলো যেগুলো ছিল, যেগুলো আপনার জুলাই সনদের সাথে রিলেটেড, ওগুলো কিন্তু জুলাই সনদেই আলোচনা হবে বলে আর ওই আলোচনাগুলো সেখানে উঠে নাই। আমরা স্পেসিফিক কয়েকটা পরামর্শ দিয়েছি। এটা আমি ব্রিফিংও বলেছিলাম যে আমরা বলেছি যে আমরা সেদিন প্রধান নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম। তো প্রধান নির্বাচন কমিশন আমাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিলেন। উনি বললেন যে ওনার যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা আছে, একটা কর্মকর্তাকে উনি পান নাই যারা কোনো একটা নিরপেক্ষ নির্বাচন হ্যান্ডেল করেছেন। তারা সবগুলাই তারা লাস্ট ইলেকশনগুলো করেছেন, কিন্তু এর আগে ধরেন লাস্ট 2001, 2008 বা এর আগে 96 বা এই ইলেকশনগুলো এরা কেউ করে নাই। তো ফলে এদের ওরিয়েন্টেশনই হয়েছে এক ধরনের একতরফা নির্বাচন করার। তো উনি বলেছে আমি এটা নিয়ে খুব হতাশ হয়েছি। আমরা আজকে একটা পরামর্শ দিয়েছি যে অতীতে যারা বিভিন্ন জায়গায় খুব সাকসেসফুল রিটার্নিং অফিসার ছিল, অনেক ডিসি দেখবেন নাম করা আছে যে রিটার্নিং অফিসার হিসেবে উনি খুব ডাকসাইটে ছিলেন, সিরিয়াসলি ইলেকশন হ্যান্ডেল করেছেন, লোকাল লোকদের জড়ো করে ফেলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উনি যথেষ্ট একটা সাড়া ফেলেছেন। আমরা বলেছি ওরকম নাম করা এবং ড্যাশিং রিটার্নিং অফিসার যারা এখন হয়তো উনি অবসরপ্রাপ্ত হয়ে আছেন, ওনাদেরকে ডেপ্লয় করে ওনাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যায় কিনা, তাহলে যেটা হবে একটা আলোড়ন তৈরি হবে। তারপরে ওই যে লটারি করে যে কর্মকর্তা নিয়োগের বিষয়টা নিয়ে আমরা খোলামেলা কথা বলেছি। আমরা বলেছি এই ধরনের লটারি ভিত্তিতে না করে বরং গুরুত্বপূর্ণ কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ বড়, কোনগুলোতে এইভাবে ডিসি এসপি দিতে হবে। যেমন একটা জেলায় ধরুন কোথাও জেলা আছে 20টা আসন আছে, তো সেখানে একজন ডিসি, আবার কোনো জেলা আছে মাত্র 4টা আসন বা 3টা আসন, তা আপনি লটারি করলে দেখা যাবে যে ওখানে তো যোগ্যতার এটা পড়বে না, ABC গ্রেড তো থাকে। তো এই আলোচনাগুলো সেখানে হয়েছে। প্রফেসর ইউনূসের যে কথাটা ছিল, এবং ওখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ একটু বক্তব্য রেখেছেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ দুটো কথা বলেছেন, সেটা গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে আমরা শিক্ষক মানুষ, আমরা আপনাদের এই রাজনীতি কখনো বুঝি নাই, আমরা আসছি। এবং উনি দুটো কথা বলেছেন যে আপনারা এখন আমাদের সমালোচনা করতে পারছেন, দেখেন আপনারা এখানে বসেই সমালোচনা করলেন যে আমাদের কর্তৃত্ব নাই, আমাদের এটা নাই। এটা তো একটা নতুন বিষয়, আমরা তো আপনাদের এই সমালোচনাটা শুনছি, কিন্তু সমালোচনা আসলে শুনলেই হবে কিনা বা আসলে না, এটা তো অবশ্যই। যদিও আজকে প্রফেসর ইউনূস বলেছেন যে আমাদের সব কিছু উনি নোট করে নিয়েছেন, উনি এটা নিয়ে অ্যাকশন প্ল্যান তৈরি করবেন এবং আমাদেরকে আপডেট জানাবেন। তো তারপরে বলেছেন যে দেখেন পৃথিবীর যেখানে এত বড় গণ অভ্যুত্থান হয়েছে সব জায়গায় কিন্তু অনেক ম্যাসাকার হয়েছে, আরও বেশি। অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে নাই, কোথাও কোথাও তো গৃহযুদ্ধ হয়েছে। তো এতটুকু তো হয়েছে যে আমাদের অর্থনীতিটা কিছুটা ঘুরে দাঁড়ানোর একটা লাইনে চলে এসেছে। জি, আমি আপনার কাছে আবার ফিরছি, একটু রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসতে চাই যে আমরা এর আগেও দেখেছি যখন কোনো একটি সংকটের সময় রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বৈঠক হয়। এবারও আমরা দেখলাম নুরুল হক নূরকে পেটানোর পরে, যেটি মঞ্জু ভাই বলছিলেন, এরপরে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো, যেহেতু এক ধরনের সমালোচনা চলছিল। আবার আপনারাও বিভিন্ন সময় বলেন যে সরকারের সাথে রাজনৈতিক দলের দূরত্ব কমানোর কথা। আমরা দেখছি আলোচনা হচ্ছে এইরকম সময়ে। তার মানে কি সরকার কেবল বিপদে পড়লেই আপনাদেরকে ডাকেন, নাকি যে সব বিষয়গুলোতেই আলোচনা করেন বিপদে পড়ার আগেও? ধন্যবাদ। এই সরকারের সঙ্গে অন্য সরকারের একটা পার্থক্য আছে। এই সরকার ছিল গণ আন্দোলনের পরবর্তীতে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকার। এই সরকার কোনো দলীয় সরকার ছিলেন না। এই সরকার ছিলেন যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, আকাঙ্ক্ষাটা পূরণ করবার জন্য অভ্যুত্থানকারী শক্তির মধ্যে একটা সমন্বয় সাধন করবেন। কিন্তু দুঃখের সঙ্গে দেখা গেল যে এই সরকার ক্ষমতায় আসার পর সমন্বয় তো সাধিত হয়নি, বরঞ্চ সমন্বয়ের ক্ষেত্রে কিছু বাধা তৈরি হয়েছে, দূরত্ব কিছুটা বেড়েছে দলগুলোর মধ্যে। প্রথম থেকে যে ভূমিকাটি তিনি পালন করেছেন তাতে সমন্বয় করার চাইতে বিভক্তি তৈরি করার নানা ধরনের আমরা পদক্ষেপ দেখেছি। বাইরের দিক থেকে দেখলে খুব খোলামেলা সরকার, সবার কথা শোনেন কিন্তু কারো কথাই মনে রাখেন না, সবাইকে কথা বলতে দেন কিন্তু কারো কথা অনুযায়ী কোনো কাজ করেন না, এরকম একটা জিনিস তৈরি হয়েছে। যে কারণে কেউ কেউ বলছেন এর মতো এত নিষ্পাপ, এত নির্বিরোধী অথবা এত মানে বলবো যে কি নির্দোষ সরকার নাই।
আমরা আবার অনেক সময় বলেছি যে এরকম নির্বিকার সরকারও নাই, সব কিছুই হয়ে যাচ্ছে, চলুক, যা যেমন খুশি চলতে থাকুক। এতে করে যে জিনিসটা হয়েছে, দেখুন 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। আওয়ামী লীগ দুঃশাসন চালিয়ে গণতান্ত্রিক পরিবেশটাকে নষ্ট করেছে, অর্থনৈতিক ভিত্তিটাকে দুর্বল করেছে, দেশ থেকে টাকা পাচারকে সহজ করে তুলেছে এবং গণতান্ত্রিক চর্চার জন্য যে নির্বাচন সেগুলোকে ধ্বংস করেছে। 15 বছরে আওয়ামী লীগ কিন্তু দেশটাকে এই জায়গায় নিয়ে আসছে। এই বিপুল প্রত্যাশা সরকার সে 1 বছরের তার নির্লিপ্ততা বা উদাসীনতা বা কখনো কখনো বলতে পারি যে এটা পরিকল্পিতও হতে পারে, যে যে যেমন করে পারে করুক না কেন, এমন কিছু ঘটনা ঘটেছে যে 1 বছরে এই সরকার কিন্তু আশাটাকে অনেকটা হতাশায় পরিণত করে ফেলেছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে মব সন্ত্রাসের নামে যা হয়েছে তা আমাদের সমাজের মধ্যে যে সাধারণ একটা সৌজন্যমূলক সম্পর্ক ছিল না, সে সম্পর্কের ভিত্তিটাও নষ্ট করে দিয়েছে। অভ্যুত্থানমূলক পরিস্থিতিতেও আন্দোলনের মধ্যেও মানুষের মধ্যে একটা সাধারণ সৌজন্য ছিল, কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে এত নোংরা কথাবার্তা বলা, যে কোনো মানুষের চরিত্রকে হেয় করবার জন্য যে কোনো মাত্রায় কথাবার্তা বলা, এবং যারা অভ্যুত্থানের প্রধান শক্তি বলে বিবেচিত তারাও শুধুমাত্র তাদের সঙ্গে কোনো একটা কথার একটু পার্থক্য হলেই তাকে চূড়ান্তভাবে বিরোধী কাতারে ফেলে দেওয়া। এমনকি দেখুন সবচেয়ে স্নেহের তাদের সংগঠন ছিল যে ছাত্ররা, সেই ছাত্ররাও এখন এই সরকারের ব্যাপারে কত বাজে কথা বলছে যে সেটা ভাষাটাও ঠিক না, যে উপদেষ্টাদের সম্পর্কে এমন এমন কথা তারা বলে ফেলছেন। এবং তারপরে যেটা দেখা গেল যে এই সরকারের বিশেষ করে নূরের এই ঘটনার পরে 3 জন উপদেষ্টা 3 রকম কথা বললেন। সরকার দায় এড়াতে পারে না, সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারকে জবাব দিতে হবে। আচ্ছা, আপনারাই না সরকারে আছেন, সরকারে থেকে সরকারের কাছে কে জবাব চাইবে? তার মানে কেউ দায় নিচ্ছে না। এটা যখন স্পষ্ট হয়ে উঠেছে তখন তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন কথা বলছেন, রাজনৈতিক দলগুলো কিন্তু খোলামেলা তাকে অনেক কিছু বলেছে যে আপনার এই করা দরকার, ওই করা দরকার। কিন্তু আমার ধারণা তিনি শুনেছেন, তিনি হয় করতে চাইছেন না অথবা তার করার হয়তো ক্ষমতা নেই। এই প্রশ্নটা তৈরি হয়েছে, যে কারণে আপনি একটা কথা বলেছিলেন কিংবা মঞ্জু ভাই একটা বলেছেন যে সরকারের মধ্যেও কি তাহলে সরকার আছে? অনেক সময় সরকারের মধ্যে একটা সরকার থাকে যেটাকে আমরা অনেক সময় কিচেন ক্যাবিনেট বলি, যে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, সেটা সবসময় থাকে। কিন্তু এখন মনে হচ্ছে যে দায়িত্ব না নেয়ার মানে মানুষগুলো অনেক বেশি। একজন উপদেষ্টা তো বলেই ফেললেন গত 15 বছরে যা হয় নাই এখন এরকম হয়েছে, মানুষের এত কিছু দেখে তিনি নাকি হতাশ। তাহলে তিনি কিন্তু বলবো যে সবচেয়ে ভোকাল ছিলেন এক সময়। তা আমি নাম বলছি না কারো, কিন্তু তাদের এই আচরণগুলো মানুষের মধ্যে আস্থার জায়গাটা নষ্ট করে দিচ্ছে। সবচেয়ে দুঃখ লাগছে এই জায়গায়, এখানে খোকন ভাই আছেন, খোকন ভাইরা সহ আমরা কিন্তু একদিন একটা প্রত্যাশার জায়গা তৈরি করেছিলাম 90-এর গণঅভ্যুত্থানে, এবং সেই দিনও মানুষের কি বিপুল একটা প্রত্যাশা ছিল যে 9 বছরের একটা স্বৈরাচারী ব্যবস্থা গণ আন্দোলনের মুখে, এবং সেই আন্দোলনের নেতৃত্বেও ছাত্ররা ছিল। রাজনৈতিক দলগুলোর পটভূমি তৈরি করেছেন, 3 জোটের রূপরেখা তৈরি করেছেন, কিন্তু মাঠের আন্দোলনে ছাত্রদের একটা বিশাল ভূমিকা ছিল। 90-এর গণঅভ্যুত্থানটা হলো, কিন্তু তারপরেও আমরা সে আশাবাদটা রক্ষা করতে পারি নাই। এবার আমরা মনে করেছিলাম যে এইবার যে এত বিপুল মানে আত্মত্যাগ, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যদি ধরি সরকারি হিসাবে 836 জনের মৃত্যুর যে তালিকা সরকার দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে শ্রমিক, এবং সেই শ্রমিক আজকেও জীবন দিচ্ছে। নীলফামারীতে দেখুন শ্রমিককে আবার জীবন দিতে হলো। তো এগুলো কি প্রশ্ন তৈরি করে না যে আমরা যে শ্রমিক, ছাত্র, সাধারণ জনগণ বুকের রক্ত দিয়ে একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরালাম বলছি, আবার আমাদেরকে রক্ত দিতে হচ্ছে কেন? একদিকে আমরা আলোচনা করছি ঠিক, তো ওই জায়গাটাতে আলোচনা করা যায় না। আজকে আউটসোর্সিংয়ের শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, কেউ যায়ও না কথা বলার জন্য। আচ্ছা, কথা বলে তো একটু বলতে হবে যে বাবারা আমরা এই কাজটা করতে পারি, অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য সরকার এই কাজটা পরবর্তী সরকার করবে, এগুলো কিন্তু কোনো কিছুই করছে না। তারপরে আবার দেখুন দেশের গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যেটা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়ার কথা না। তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম বন্দর সম্পর্কে।
এগুলো নিয়েই কিন্তু প্রশ্নটা হয়। আমি আমার কথাটা শেষ করতে চাই এই জায়গায় যে সরকারের যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো সরকার নির্লিপ্ততার সঙ্গে উদাসীনতার সঙ্গে সময় পার করে দিয়েছে, আর যে কাজটা করা উচিত নয় সেই ধরনের কিছু কাজ করে বিতর্কের জন্ম দিয়েছে। দুটো মিলেই একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এখন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন একটি কথার অংশ বিশিষ্ট এমন যে যেসব সংস্কার প্রস্তাব এসছে কমিশনের পক্ষ থেকে সেখানে বিএনপি সব ধরনের সহযোগিতা করেছে, কিন্তু আমরা এখন দেখছি যে আসলে মাঠে সংস্কারগুলো নিয়েই আপত্তি বিভিন্ন দলের মধ্যে। সহযোগিতা করলে কেন দলগুলোর বিভাজন, সেটি নিয়ে একটু মঞ্জুবের কাছে জানতে চাইব। তবে তার আগে আমি একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি সঙ্গে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই, সহযোগিতা করার কথা বলছে সবাই, বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে, কিন্তু আবার আমরা দেখি যে রাজপথে এটি নিয়ে বিরোধ, ওটি নিয়ে বিরোধ। তাহলে সবাই যদি সহযোগিতা করে সংস্কার নিয়ে, তাহলে বিরোধটি কি নিয়ে আসলে কেন? না, একটা প্রশ্ন হচ্ছে সহযোগিতা করছে বিএনপি, তাহলে অসহযোগিতা করছে কে? তাই না? এখানে তো সহযোগিতা অসহযোগিতার বিষয় না, বিষয় হচ্ছে নির্বাচন। আমাদের সংস্কার কমিশন সংস্কারের কিছু প্রস্তাবনা তৈরি করেছে, তাও রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে, তাদের মতামতের ভিত্তিতে। আমাদের কনসেনসাস কমিটি যেটা কমিশন, সেগুলোকে কম্পাইল করে একটা আলোচনার আয়োজন করেছে। এইটা আমি কনসেনসাস কমিটি তো আমি বলেছি যে বিএনপি যে বলে যে আমরা স্যাক্রিফাইস করছি বা আমরা ছাড় দিচ্ছি বা আমরা সহযোগিতা করছি, আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন ছাড় দিচ্ছেন? মানে বিষয়টা কি এমন যে এটা আপনার জিনিস, আপনি ছাড় দিচ্ছেন? এটা তো কারো জিনিস না। যেমন ধরেন আমরা বলছি যে প্রধানমন্ত্রীর মেয়াদ কয়বার হবে, এটা মেয়াদ কি অনির্দিষ্ট থাকবে না মেয়াদের মধ্যে আমরা লিমিটেশনস এনে দেব? তো সেখানে প্রস্তাব ছিল যে পরপর 2 বার অথবা যেভাবে হোক 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। এখন বিএনপি বলছে যে না, 10 বছরের পরেও এক টার্ম গ্যাপ দিয়ে আবার হতে পারবে। এখন বিএনপি শেষ পর্যন্ত এটার সাথে একমত হয়েছে। এটা কি ছাড় দেয়া বা এটা কি স্যাক্রিফাইস? বিষয়টা কেমন যে এটা বিএনপিরই জিনিস, বিএনপি 20 বছরের জন্য থাকার কথা ছিল, সে এটা থেকে স্যাক্রিফাইস করে 10 বছরের জন্য দিয়েছে। বিষয়টা তেমন না। বিষয়টা আমরা একটা রাষ্ট্রের নীতি ঠিক করছি কি কারণে আমরা এটা কিন্তু এক ধরনের গণতান্ত্রিক ভাবধারার পক্ষে যায় না এই কথাটা। কারণ গণতন্ত্র তো কাউকে লিমিট করে দেওয়ার সুযোগ নেই। আমরা বিভিন্ন দেশের, যেমন আমেরিকায় এটা ফলো করা হয়, আমরা ওইটাকে ধরেন এক ধরনের ফলো করার চেষ্টা করেছি যে আমাদের দেশে যদি করা হয় তাহলে করাপশন কমবে, তারপরে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতিটা হয়তো একটা বন্ধ হবে যদি প্রধানমন্ত্রীকে আমরা লিমিট করে দিই যে এর বেশি কেউ হতে পারবে না, আরেকজন হবে, পার্টির মধ্যে তখন নেতৃত্ব তৈরি হবে। তো এখন বিএনপি সহযোগিতা করেছে কি, বিএনপি একটা পর্যায়ে এসে তখন 2 দিন ধরে আলোচনার পরে একটা পর্যায়ে এসে একমত হয়েছে। হ্যাঁ, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা এরকম ইস্যুগুলোতে দেখা গেল যে বিএনপি কোথাও নোট অফ ডিসেন্ট দিয়েছে, কোথাও দীর্ঘ আলোচনার পর একমত হয়েছে। এখন এটাকে যদি আপনি সহযোগিতা বলেন, তাহলে প্রশ্ন আসতে পারে যে বিএনপি নিজেই তো 31 দফা সংস্কার প্রস্তাবের মানে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলোতে তো এই কথাগুলো আছে। বিএনপি বিস্তারিত বলে নাই। যেমন বিএনপি বলছে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, তারপরে বিচার বিভাগ, এর মধ্যে একটা সমতা আনা হবে, ভারসাম্য আনা হবে। তো ভারসাম্য আনতে হলে আপনাকে তো কারো ক্ষমতা কমাইতে হবে, কারো ক্ষমতা বাড়াইতে হবে, এই তো। তাহলে ভারসাম্যটা আপনি কীভাবে আনবেন? যখনই আমরা ক্ষমতার আলোচনাটা করলাম যে এইটা নিয়োগের কমিটি এইভাবে কাজ করবে, রাষ্ট্রপতিকে আমরা কিছু ক্ষমতা দিলাম, এভাবে দিলাম, তখনই বিএনপি দেখা যাচ্ছে যে নোট অফ ডিসেন্ট দিচ্ছে বা সে ওই আলোচনায়, মানে এখন আমি এটাকে অসহযোগিতা বলবো না, যে বিএনপি বলছে না ক্ষমতা কমানো যাবে না। ক্ষমতা যদি আপনার নির্বাহী বিভাগের কমায় ফেলেন তাহলে কেমনে হবে? রাষ্ট্র কীভাবে গভর্ন করবে? বিএনপি কথায় একটা কথা বলে যে আমরা তো রাষ্ট্র চালাইছি, আমাদের অভিজ্ঞতা আছে, আপনারা তো নাই। কথাটা সত্য, কিন্তু বিএনপি যত অভিজ্ঞ রাজনৈতিক দল, বেশিরভাগ রাজনৈতিক দলেরই তো সরকার পরিচালনার অভিজ্ঞতা নাই। আছে জাতীয় পার্টির, আছে আপনার আওয়ামী লীগের, আর কোনো বামপন্থী দলের আছে মানে জোটের মাধ্যমে, জামাতের আছে তাও বিএনপির সাথে ভাগাভাগির মাধ্যমে। কথাটা সত্য, কিন্তু কথা হচ্ছে আপনি নিজেই তো একটা বলেছেন যে এই রাষ্ট্র সংস্কার করতে হবে। বিএনপির প্রথম দফার কথা হচ্ছে সংবিধান সংস্কার করতে হবে, এবং এই জন্য একটা সংস্কার কমিশন বিএনপি করবে, কমিটমেন্ট দিয়েছে। তাহলে আপনার কমিটমেন্টের আলোকেই তো ধরেন এখানে একটা কমিশন হয়েছে, এখানে একটা প্রস্তাব এসেছে, তখন আপনি কেন এখানে মানে বাধা তৈরি করেন বা আপনি নানা ইস্যু তৈরি করেন? এই জন্য আমি মনে করি যে
অসহযোগিতা বা সহযোগিতার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমরা একটা নতুন ডাইমেনশনে যেতে চাই। দেখেন, আগে দুদকের চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার, ইউজিসির চেয়ারম্যান, তারপর এই জাতীয় যেগুলো সাংবিধানিক পোস্ট, এগুলো কি হতো, এগুলো আলটিমেটলি প্রধানমন্ত্রী যাকে সুপারিশ করতেন প্রেসিডেন্ট তাকে নিয়োগ দিতেন। হ্যাঁ, আমরা এবার বলেছি যে না, এটা একটা কমিটি হবে এবং সেই কমিটিতে প্রধানমন্ত্রী থাকবেন, লিডার অফ দ্য অপোজিশনও থাকবেন। তো এটা একটা নতুন ধারণা না? মানুষ দেখবে যে প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন কি হচ্ছে, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা বসে ঠিক করে তারপর দিচ্ছে। এটা তো গণতান্ত্রিক চর্চার একটা দারুণ একটা সংযোজন হবে। এই কারণেই আমরা বলছি যে যতটুকু সম্ভব এবারের যেটা হয়েছে, আপনি বলেছেন একদম কিছু পাওয়া যায়নি, বিষয়টা তা না, অর্জন অনেক আছে। বিএনপি যেই নোট অফ ডিসেন্টটা দিয়েছে সেটা যদি বিএনপি তুলে নেয়, বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বিএনপির কাছে মনে হতে পারে যে আমার ক্ষমতা একটু কমে গেল। আমি সেটা মনে করি না। রাজনীতির, গণতন্ত্রের মূল কথাই হচ্ছে যে শেয়ার করা। আমরা বলি না পাওয়ার শেয়ারিং, বিএনপি নিজেই বলছে আমি একটা জাতীয় সরকার করবো। তো আপনি তো পাওয়ার শেয়ারিং পলিসিটা আপনি নিয়েছেনই, তাইলে এই কাজগুলোর ব্যাপারে আপনি কেন আপত্তি কেন? একটু খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে যেহেতু 31 দফা দেওয়া হয়েছে বা আপনারা বলেছিলেন, তারপর আসলে আপত্তিগুলো কেন আসে? বিশেষ করে যদি দুদকের কথা বলি, যে দুদক নিয়োগের ক্ষেত্রে যে প্রস্তাব অন্য দল থেকে এসছে দুদকের নিয়োগের ক্ষেত্রে, সেখানেও বিএনপি কোনো ছাড় দিতে বলতে, অবশ্য ছাড় শব্দটি নিয়েও মঞ্জুবের আপত্তি রয়েছে যে সেখানেও বিএনপি সেই প্রস্তাবে রাজি নয়। তো এটি আসলে কেন? মানে এটি কি আসলে আপনারা তার মানে 31 দফা দিয়েছিলেন ইশতেহারের মতো, যে ইশতেহার দেয়া হইলো সবাই, কিন্তু পরে আর সেটি পালন করলে করলো, না করলে নেই, সেরকম কিনা? না, এটা সঠিক নয়। তাহলে দুদকের মতো বিষয় আসলে কিভাবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যায় দুদকের নিয়োগে যদি দলের হস্তক্ষেপ না রাখা যায়? না, আমি মনে করি যে ওই সব জায়গায় দলীয় হস্তক্ষেপ করতে হবে এমনটি নয়। কারণ সরকার পরিচালনা করতে হলে তো সরকারের কিছু পলিসি কৌশল লাগবে দেশটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। মানে সেখানে আমাদের কোন জায়গায় কাকে দায়িত্ব দিলে সেখানে মানে দেশ ভালোভাবে পরিচালিত হবে, সেটা একটা মানে পলিসির বিষয়, তাই না? এখন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বেশ কবার আমরা 4 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম। আমাদের সেই অভিজ্ঞতা আছে, যেটা বলছেন আমাদের মঞ্জু ভাই, সেই অভিজ্ঞতা তো অবশ্যই আছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা মনে করি যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের যে হচ্ছে প্রায় বোধহয় 84 না 86টা বোধহয় ইস্যু নেওয়ার মধ্যে অধিকাংশগুলোই 84-এর মধ্যে অধিকাংশ বিষয়ের সাথে জাতীয় ঐক্যমতের সাথে আমাদের একমত আমরা পোষণ করেছি। আর কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটা তো থাকবে। এটা সেখানে আমাদের যদি সব বিষয়ে একমত হয়ে যায় তাহলে আমাদের জাতীয় ঐক্যমতের দরকার পড়ে না, তাই না? এখানে এটা হলো ডেমোক্রেসির একটা সৌন্দর্য। মৌলিক বিষয়গুলো অবশ্যই মৌলিক বিষয়গুলো একমত আসতে পারে। মানে পলিটিক্স ইজ দ্য ওয়ান কাইন্ড অফ আর্ট অফ কম্প্রোমাইজ। সেখানে কিছু ছাড় দিতে হবে, কিছু বিষয় আমাদের মানে ওই দেশের স্বার্থে, দলের স্বার্থে কী করা উচিত, সেই বিষয়গুলিতে আমরা অনেক কিছু বিষয় আমরা ঐক্যমতে আমরা এসেছি। আমার মনে হয় যে সেখানে আমাদের তো কোনো ব্যাপারে রিজিট না, যে না আমাদের এই বিষয়টাকে আমাদেরকে অটল থাকতে হবে। তো এখন আমি মনে করি যে আমরা বিএনপি ছাড়ের কথাটা যেটা বলছেন, এই ছাড় আমরা দেওয়ার ক্ষেত্রে আমরা সেটাই মিন করছি যে না, আমরা জাতীয় ঐক্যমতের আমরা বলছি জাতীয় সরকারও করবো, যে আমাদের 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখাও আমরা দিয়েছি। সেটাও আমরা দেখেছেন, সেটার মধ্যে অধিকাংশগুলি তো মানে আমরা সেখানে এই সরকারও সেটা অ্যাকসেপ্ট করেছে। আমরা দেখেছি আমাদের যে জাতীয় ঐক্যমত সরকারের যে কমিশনের যে আমাদের সভাপতি আমাদের প্রফেসর ডক্টর মানে আমাদের আলী রিয়াজ, তিনিও বলেছেন যে বিএনপি তো সমস্ত সংস্কারের প্রস্তাব তো দিয়েছে। সেখানে আমরা বলছেন যে আপনারা আশঙ্কা করছেন যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে এই যে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে তারা দিয়েছে, রূপরেখা দিয়েছে, সেটা হয়তো বাস্তবায়ন করবে না। কিন্তু আমার মনে হয় যে এটা তো আমাদের জাতির কাছে কমিটমেন্ট, এটা দেশের কাছে জাতির কাছে কমিটমেন্ট, যে এটা যদি আমরা পরবর্তীতে না করি, বিএনপি তো মানে এটা না যে আমরা একবারে যে ওয়ান টাইম একবার আসলাম পরে আর আসলো না, আমাদের যে এন্ড অফ দ্য ডে তো আমাদের জনগণের কাছে যেতে হবে, 5 বছর পর আবার যেতে হবে। এখন আমরা যদি জনগণের কমিটমেন্ট দিয়ে যদি সেই কমিটমেন্ট বাস্তবায়ন, অঙ্গীকার, প্রতিশ্রুতি আমাদের ইচ্ছার যেটা আমরা দিব সেটা যদি বাস্তবায়ন না করি, সেটার জন্য অবশ্যই আমাদের জবাব দিয়ে করতে হবে, দায়বদ্ধতার জবাব দিতে তো আমাদের থাকতে হবে রাজনৈতিক দলগুলির।
তো সেখানে অনির্বাচিত সরকারের কাছে সেই দায়বদ্ধ জবাবদিহি থাকে না, কিন্তু রাজনৈতিক দলগুলির সেই দায়বদ্ধ জবাবদিহি থাকবে। এবং বিএনপি আমরা দেখেছেন অতীতেও আমরা অনেক সংস্কার আমাদের দল করেছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের সেটা পাশ করেছেন, সেটা আমরা 96-এ দেখেছেন। তারপর আমরা দেখেছেন যে সংসদীয় গণতন্ত্রের উদ্ধার করেছেন, অনেক ইয়ে করেছেন। আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তিনিও মানে একদলীয় শাসন ব্যবস্থায় বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছেন। এবং অনেক সংস্কার তো বিএনপি অতীতে করেছে, তাই না, অতীতে করেছে, এবং সেটা তো বিএনপি জনগণের আস্থা বিশ্বাস আছে বিদায় এখনো বিএনপি জনগণের দল। বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। সেখানে আমি মনে করি যে আমাদের এই বিষয়গুলি নিয়ে আমাদের বিরোধী দল জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমাদের কোনো রকম এখানে বিরোধ সৃষ্টি করে মানে আমাদের দলীয় স্বার্থ ব্যক্তিগত স্বার্থ মানে আদায় করা নয়, আমাদের জাতীয় স্বার্থটা আমাদের আগামী দিনে যে আমাদের সবাই মিলে যেন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন, যে ইলেকশনের জন্য ভোটের জন্য ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘ 16 বছর লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি পরিবার, আমাদের শহীদ জিয়া পরিবার এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো সেখানে আমাদের অনেক মানে 60 লক্ষ আমাদের আসামি, 1.5 লক্ষ মামলা, 3,000-এর বেশি নেতাকর্মী, একটা জুডিশিয়াল কিনিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেখানে হয়েছে, ক্রসফায়ার, এবং ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 1600-এর বেশি মানে আমাদের নেতাকর্মী জীবন দিয়েছে। এই যে জুলাই অগাস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে 422 জন বিএনপি পরিবারের শহীদ হয়েছে, সেখানে সবচেয়ে বেশি আমরা ত্যাগ স্বীকার করেছি। তাই আমরা চাই যে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা আগামী দিনে আমাদের সরকার গঠন। রতন ভাইয়ের কাছে জানতে চাই যে চলতি সপ্তাহের মধ্যেই যে জুলাই সনদ চূড়ান্ত হতে যাচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশন সেটি করতে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এই কমিশনের যে প্রস্তাব সেটি বাস্তবায়ন কী হবে সেটি যদ্দূর এখন পর্যন্ত গণমাধ্যমের খবর যেটি সনদে থাকছে না, বাস্তবায়নের প্রক্রিয়া যেটি নিয়ে এক ধরনের এই মধ্যে রাজপথে আসলে মতপার্থক্য দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাহলে কি আসলে সমাধানটা কি? মানে মতপার্থক্য থাকবে, কমিশনের যে সনদ সেখানে উল্লেখ নেই, প্রক্রিয়াটি কি হবে, তাহলে বাস্তবায়ন কিভাবে হবে? আসলে প্রক্রিয়াটা উল্লেখ থাকবে, কিন্তু প্রথমত যে বিষয়টা করা হয়েছিল মানে আমার মাঝে মাঝে খুব অবাক লাগে যে এটা কি ইচ্ছার অভাব নাকি সক্ষমতার অভাব নাকি স্বার্থের সংঘাত, মানে পরস্পর বিরোধী স্বার্থের সংঘাতের কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা এই ধরনের কথাগুলো আসছে বাইরে। ঐক্যমত্য কমিশনের কাজটা কি ছিল? যে 34টা রাজনৈতিক দল নিয়ে কথাবার্তা শুরু করেছিলেন, 32টা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। তা 32টা রাজনৈতিক দল যদি হয় তাহলে 32টা রাজনৈতিক দলের 32টা এজেন্ডা থাকতে পারে। তার কাছে কি এমন জাদুর কাঠি আছে যে যার ছোঁয়ায় তিনি সবগুলোকে একমত করে ফেলতে পারবেন? অথবা আগে যে রূপকথার গল্প আমরা শুনেছিলাম, সোনার কাঠির ছোঁয়ায় জেগে ওঠে, রূপার কাঠির ছোঁয়ায় ঘুমিয়ে পড়ে, তিনি কোন কাঠির ছোঁয়া দিয়ে ঐক্যমত করবেন আর কোনটা দিয়ে বিভক্ত করবেন? আসলে প্রথমত এই প্রক্রিয়াটাই তো ঠিক ছিল না। কিন্তু আমাদের কাছে মনে হয় যে বলা উচিত ছিল এরকম যে একটা অভ্যুত্থানের মতো এত বড় একটা ঘটনা ঘটলো, এরপরে আমরা আমাদের অগ্রগতিটা কিভাবে হবে? আমরা তো আগের সরকারের সমস্ত কিছুকে উচ্ছেদ করে দিলাম। খেয়াল করবেন প্রতিরোধের শক্তি কিন্তু প্রচণ্ড, কিন্তু প্রতিরোধের শক্তি দিয়ে সবসময় সৃষ্টি হয় না। সৃষ্টি করতে গেলে আবার একটা নিয়মে আসতে হয়। আগের নিয়মগুলোকে ভেঙেছে প্রতিরোধের শক্তি দিয়ে, কিন্তু পরের নিয়মটা তো তৈরি করতে হবে। সেক্ষেত্রে খুব যদি সিম্পল করা যেত যে পরবর্তী নির্বাচনটা কেমন হবে, দলীয় সরকারের অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, একমত হওয়াটা কোনো সময়ই লাগতো না। বলছে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আচ্ছা তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফরমেশনের ধরনটা কীরকম হবে? একটু টুকটাক বিতর্ক হলেও এটা ঠিক হয়ে যেতে পারত। তাহলে আমাদের জনগণের আকাঙ্ক্ষাগুলো কি? আমরা সিলেকশন, এই হচ্ছে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করবে কে? পরবর্তী সরকার। পরবর্তী সরকার কার মাধ্যমে করবেন? পার্লামেন্টের মাধ্যমে করবেন। তাহলে একটা সুস্থ অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করো, একটা পার্লামেন্ট তৈরি করো। এভাবে যদি তিনি এগোতেন আমার মনে হয় কোনো সমস্যা হতো না। কিন্তু শুরুতে কি সংবিধান ফেলে দিতে হবে? শুরুতে কি আমাদের পুনর্লিখন করব না সংশোধন করব? এই যে অনাবশ্যক বিতর্ক বা পরিকল্পিত বিতর্ক তৈরি করে প্রথমে কিন্তু একটা অনাস্থার জায়গা তৈরি করে ফেললেন। আমরা তখন বলে কি ঐক্যমত কমিশন হলো নাকি বিভক্ত মত তৈরি করার কারখানা হলো?
তো এই জন্য দেখেন এত মিটিং করতে হলো, এত বিষয় আলোচনা করতে হলো যে মূল বিষয়টা অনেক সময় হারিয়ে গেল। এখন দেখুন এই সরকারের স্নেহধন্য সংগঠন যদি বলি, পার্টি যদি বলি, এনসিপি কি বলছে যে এই সরকার এবং সেনাবাহিনী কার নির্দেশে চলছে। আচ্ছা ধরুন এই কথাটা যদি বাসদের পক্ষ থেকে আমরা বলতাম, কালকে সরকারও হয়তো আমাদের উপর ঝাঁপিয়ে পড়তেন অথবা আমাদের বিরুদ্ধে একটা মব তৈরি করার চেষ্টা হতো, কিন্তু এনসিপি বলেছে কেউ কিছু বলবে না। তাহলে মানুষ কি মনে করবে? তাহলে তিনি কি আদিষ্ট হয়ে বললেন নাকি ক্ষোভের কারণে বললেন? আচ্ছা ক্ষুব্ধ হয়ে যদি বলেন তাদের ক্ষোভ প্রশমনের ক্ষেত্রে সরকারের কি ভূমিকা আছে? আর আদিষ্ট হয়ে বললে কিংবা এই ধরনের কথা সরকার কি তাদের মুখ দিয়ে বলাতে চেয়েছে যে সরকার এরকম বলুক, এরা এরকম বলুক? এরকম নানা ধরনের কনফিউশনের জায়গা তৈরি হয়। তারপরে বলছে কি সেনাবাহিনী এসে যদি এখন প্রধান উপদেষ্টাকে বলে আপনারা বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, তো সেনাবাহিনী এখন আমাদের সরকারকে বলছে আপনারা গুজবে কান দেবেন না, অথবা সেনাবাহিনী তাকে ভরসা দিচ্ছে। এগুলো বাইরে যখন আসে তখন মনে হয় তাহলে কি সেনাবাহিনী এবং সরকারের মধ্যে কে কাকে ভরসা দেয় এবং কে কার মানে নির্দেশ মেনে চলে এ নিয়েও কি টানাপোড়েন তৈরি হয়েছে? তো এগুলো কে তৈরি করে? এগুলোকে আমরা তৈরি করছি? এটা কি মানে নিউজ মাধ্যম তৈরি করছে, নাকি যারা ক্ষমতায় আছেন যাদের দায়িত্ব ছিল এইটা মানুষের কাছে নিয়ে যাওয়া, এই ভরসাটা তৈরি করা যে এত বড় একটা মানে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এসেছি, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এই আস্থাটা কিন্তু তারা তৈরি করতে পারলেন না। এটাই হচ্ছে মানে সন্দেহের বড় কারণ। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে, এত বড় অভ্যুত্থানের পরে দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোর কি আরেকটু ঐক্যমতে পৌঁছানো নিজেদের জরুরি ছিল? এই প্রশ্নটাই বিপজ্জনক প্রশ্ন আপনি যেটা করেছেন না, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই কথা শুনলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা তাদের একটা অপমান বোধ হয়। তার মানে আমরা কি দেশের স্বার্থেও একমত হতে পারি না? প্রত্যেকটা দলের তো দেশের স্বার্থেই তার এজেন্ডা আছে। আমরা যেমন বাসদ কথা বলছি তা আমাদের বিবেচনা দেশের স্বার্থে, এখন বিএনপি যখন বলছে বিএনপি, মঞ্জু ভাইরা যখন মঞ্জু ভাইরা, তাহলে কি করতে হয়? এই কেউ কাউকে ছাড় দিয়ে না, মানে ছাড় দেওয়ার প্রশ্নটা কিন্তু খুব মানে ভালো কথা নয়। আসেন না এই প্রশ্নে আমরা যুক্তিটা করি, যুক্তিটা যেটা গ্রহণযোগ্য হয় সেটা গ্রহণ করি। যুক্তিতে গ্রহণযোগ্য হওয়া জিনিসকে গ্রহণ করার মধ্যে দিয়ে কিন্তু ছাড় দেওয়া বোঝায় না। আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। শুরুতেই একটু জনাব রাজাকুজ্জামান রতন ভাই, একটু আপনার কাছেই আবারও আসছি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন জাতীয় সংসদে 300 আসনে নির্বাচন একসঙ্গে হবে, তাই এই 300 আসনে এখন যারা মব করেন তারা 300 আসনে ভাগ হয়ে যাবেন, ফলে আর মবের আশঙ্কা তিনি করছেন না। তার মানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির আর কোনো আশঙ্কা নেই, এরকম কিনা বিষয়? একটা হলো আশঙ্কা নেই, কিন্তু আশ্বস্ত করতে গিয়ে যে উদাহরণটা তিনি দিয়েছেন এটা উদাহরণটা খুব ভালো হয় নাই। তার মানে তিনি স্বীকার করে দিলেন একটা মব হচ্ছে, মবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকারের নাই। তারপর যদি নির্বাচন দেই তাহলে মবকারীরা নিজেরা ভাগ হয়ে নিজেরা দুর্বল হয়ে যাবেন। অনেক সময় বলে না ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, সেরকম হয়ে যাবে হয়তো। তো এইগুলো বলে আশ্বস্ত করার চাইতে প্রয়োজনীয় পদক্ষেপটা নেওয়া দরকার, এক। 2 নম্বর হলো মব যতগুলো হলো, মব হচ্ছে একটা গণতান্ত্রিক সংস্কৃতির বিপরীতের অবস্থান। মানুষের ক্ষোভ থাকে, কিন্তু ক্ষোভের সঙ্গে যখন লোভ যুক্ত হয় এবং ক্ষোভের সঙ্গে যখন সুযোগটা পেতে চায় তখন তার কিন্তু মব করে। কোনো মবের পেছনে কিন্তু খুব বেশি নৈতিক জিনিস থাকে না। যে কারণে দেখুন আপনি 5ই আগস্টের আগে পর্যন্ত হাজার হাজার মানুষ যে যখন পুলিশের সামনে দাঁড়িয়েছে, ওটাই কিন্তু মব বলবো না, ওটাকে বলবো আন্দোলন। আর তারপরে যখন বাড়ি দখল করতে গিয়েছে, বাড়ি লুট করতে গিয়েছে, ওটা কিন্তু মব। কারণ ওখানে আছে উদ্দেশ্য কি, লুট করো অথবা ভাঙচুর করো। ফলে মবের সঙ্গে লোভ থাকে, মবের সঙ্গে ক্ষোভ থাকে, মবের সঙ্গে সুযোগ সন্ধানী ব্যক্তিরা যুক্ত হয়ে থাকে। এই জিনিসগুলোকে একটু ট্যাকল করা দরকার ছিল এবং এখনও এটা দরকার আছে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের প্রবণতা থাকে। রাষ্ট্রের একটা আপাত নিরপেক্ষ অবস্থান থাকতে হয়। সে অবস্থানটা রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান দিয়ে হয়। সেটা যদি আমি নির্বাচন কমিশনের কথা বলি, সেটা বিচার বিভাগকে যদি বলি, সেটা প্রশাসনকে যদি বলি, পুলিশকে যদি বলি, এই সমস্ত জায়গায় মানুষ দেখতে চায় এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে ভূমিকা পালন করছে কিনা।
তৃতীয়ত যে বিষয়টা হতে পারে যে সমন্বয়টা ও প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা দেখতে নির্বাচনের আগে এই কাজগুলো একটু করা দরকার। আর সবচেয়ে বড় কথা, নির্বাচনে যখন রাজনৈতিক দলগুলো নেমে যাবে, রাজনৈতিক দলগুলো প্রত্যেকে তাতে কিছু দায়িত্বশীল আচরণ করবে, আমার ধারণা তখন দেশের রাজনৈতিক পরিস্থিতিটা, গণতান্ত্রিক পরিস্থিতিটা অনেকখানি উন্নত হবে বলে আশা করা যায়। জি, মুজিবুর রহমান মঞ্জু ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনিও কিছুটা বলছিলেন যে আজকের আলোচনায় এসছে যে ভারতের কথাটি আপনি অবশ্য বলেননি, দেশের বাইরে থেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তবে বিএনপি মহাসচিব বলছিলেন, তিনি স্পষ্ট করে বলছিলেন যে ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে এবং নির্বাচন সামনে রেখেই সবাই সম্মিলিতভাবে যে আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, তারা বাইরে থেকে ষড়যন্ত্র করে নির্বাচন ভুলণ্ঠিত করতে পারবে বলে মনে করেন? তাহলে দেশের প্রশাসন বা সরকার কি করবে আসলে? প্রথমত আমি মনে করি যে ষড়যন্ত্র হবেই, আপনার বিরুদ্ধে শক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। এবং কি কি ক্ষেত্রে ষড়যন্ত্র করতে পারে, যেমন প্রফেসর ইউনূস আজকে যেটা বলেছেন যে ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, ষড়যন্ত্র আবার আপনারা নিজেরা জড়ায় যায়েন না, নিজেরা পা দেন না, ঠিক আছে? তো এটা তো হয়। আবার ষড়যন্ত্র তত্ত্ব বলে একটা কথা আছে, আমার ব্যর্থতা ঢাকার জন্য আমি সবসময় বলবো যে ষড়যন্ত্রকারীরা করছে, সেটাও তো হবে না, ঠিক আছে? যেমন ধরেন আমরা এই যে নানা ঘটনাগুলো ঘটছে না, নানা ঘটনাগুলো ঘটছে কেন? আমরা আগে কোনো একটা ব্যবস্থা নিতে পারছি না কেন? আমি ধরেন হাইপোথেটিক্যালি ধরলাম গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, সেখানে যদি আপনার এনসিপির একজন নেতা যদি মারা তো যেতে পারতেন, যে ঘটনাটা ঘটেছে, একজন বা দুইজন যদি আহত সিরিয়াস উইন্ডেড হইতেন। দেন নুরুল হক নূর যখন সিরিয়াসলি উইন্ডেড হয়েছে তখন কিন্তু সিরিয়াস এটা রিপারকেশন হয়েছে, জাতীয় পার্টির বিভিন্ন জায়গায় তাদের অফিস ভাঙচুর হয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ, এক ধরনের প্রশ্নবিদ্ধতার মধ্যে আমরা পড়েছি। সরি, এখন কথা হচ্ছে আপনি আগে কোনো ব্যবস্থা নিলেন না, সিকিউরিটি এনশিওর করলেন না, এরপর যখন ঘটনা ঘটলো আপনি বললেন যে এটা ষড়যন্ত্র, এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ, তখন তো আপনি ষড়যন্ত্র হিসেবে মানব না। তো সুতরাং মনে রাখতে হবে যে ষড়যন্ত্র হবে, এটা ধরে নেন। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই একটা তথ্য দিয়েছেন যে এত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, উনি একটা কথা বলেছেন, ওনার মতো ২৫০০ কোটি টাকা, ওনার মতো জায়গা থেকে যেহেতু উনি বলেছেন বা আশঙ্কা করেছেন, নিশ্চয়ই এখানে একটা খুব ফ্যাক্ট আছে ধরে নিতে হবে। তাহলে এবং এর পরপরই কয়েকটা ঘটনা ঘটেছে, তাই মিলে যাচ্ছে কেন যেন ষড়যন্ত্র, আবার এদিকে এটা সেটা মিলে যাচ্ছে। সেই জন্য আমি যেটা মনে করি, ষড়যন্ত্র করবে শেখ হাসিনা, ষড়যন্ত্রের বাংলাদেশের পায়োনিয়ার, এবং তার সাথে যোগ হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এবং তারা নানা ধরনের কিছু হলেই এখানে বলে যে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, নানা ধরনের মিথ্যা তথ্য। আপনি ভারতীয় মিডিয়া কি করেছে আমরা তো দেখেছি, মিথ্যা তথ্য দিয়ে একটা পুরো একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করেছে। সামনে আজকে কিন্তু ওই আলোচনাটা এসেছে, সামনে কিন্তু আপনার দুর্গাপূজা আসছে, এটা কিন্তু আরেকটা সবসময় সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টি একটা সুযোগ নিতে পারে, এটা ওয়াহিদুদ্দিন মাহমুদ আজকে বলেছেন। সুতরাং আমি মনে করি আপনি সতর্ক হবেন না, আপনি পূর্বে কোনো ব্যবস্থা নেবেন না, আর কিছু হলেই বলবেন যে ষড়যন্ত্র শিকার, সেটা হওয়া যাবে না। জি, কারুল কবির খোকন, একটু আপনার কাছে জানতে চাই, যেটি এর আগের পর্বে মঞ্জু ভাই বলছিলেন যে সংস্কারগুলো হলে দলের মধ্যেও এক ধরনের গণতন্ত্রের চর্চা হয়। আমরা দেখছি বিএনপি তাদের যে আপনাদের জাতীয় কাউন্সিল, সেটি আওয়ামী লীগের আমলে নানান চাপে ছিলেন, আপনি উদাহরণ দিচ্ছিলেন, যে কারণে করতে পারেননি। এখন এই সরকার যে এসছে, আওয়ামী লীগ সরে যাওয়ার পরে তো অনেক দিন পার হলো, জাতীয় কাউন্সিলে আসলে বাধা কোথায়? না, জাতীয় কাউন্সিলে তো কোনো আমি বাধা দেখছি না। তাহলে হচ্ছে না কেন? জাতীয় কাউন্সিলের করার মতো যে অনুকূল পরিবেশ যে দরকার, সেই অনুকূল পরিবেশ আমাদের দলের মধ্যে, যে আমাদের সারা দেশে আমাদের এখন কিন্তু আমাদের সংগঠনের পুনর্গঠন হচ্ছে, আমার পুনর্গঠন হচ্ছে সব জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ডে কমিটির সম্প্রতিকালে আমরা জাতীয় গণমাধ্যমগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেগুলোর পরে একটি সময় আমাদের একটি আমাদের আগামী দিনে জাতীয় কাউন্সিল করার জন্য এটা আমাদের হয়েছে যে বিএনপি একটি বৃহৎ দল, এই দল একটি গণতান্ত্রিক উদার রাজনৈতিক গণতান্ত্রিক দলের অভ্যন্তরে আমাদের যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেখানে আমরা দেখেছেন অনেকগুলো জেলাতে আমাদের হচ্ছে কাউন্সিল
কাউন্সিল করে তারপরে সেখানে ভোটাভুটির মাধ্যমে সে নেতা নির্ধারণ করা হচ্ছে, সিলেকশন হচ্ছে না যে পছন্দের একজনকে বসায় দেওয়া হলো। সেখানে কিন্তু আমাদের যোগ্যতার ভিত্তিতে আমাদের কর্মীরা সমর্থকরা কাকে চায়, কাকে বিগত দিনে এই দশের জন্য আন্দোলন সংগ্রামে কারা কি ভূমিকা রেখেছে, পরীক্ষিত সাহসী ইমানদার কর্মী, তাদেরকে সেই মূল্যায়ন সেভাবে করা হচ্ছে। তো সেখানে আমি মনে করি যে আমাদের জাতীয় সময়ের মতোই আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন, আমাদের স্থায়ী কমিটি আছেন, দলের একটি চেয়ারম্যান তারেক রহমান আছেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দলের চেয়ারম্যান, তেনারা অবশ্যই আমাদের দলের মধ্যে এই বিষয়ে আমরা আলোচনা হচ্ছে এবং আগামী দিনে মানে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সময়ের মধ্যে আমাদের সেই জাতীয় কাউন্সিলের নির্বাচনের আগে হবে কিনা সেখানে বলা যাচ্ছে না, সেটা দলের পলিসির বিষয় আছে। আমাদের দলের হাইকমান্ড হয়তো সেখানে বসবেন, বসে যদি প্রয়োজনে হয়তো যে কোনো সময় করতে পারেন। আমাদের তো অতীত হয়েছে, অনেকবার হয়েছে, আমরা দেখেছেন যে আমরা তো যেহেতু বিএনপি আমরা চাই যে আগামী দিনে আমাদের সব ক্ষেত্রে, শুধু আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র থেকে শুরু করে দলের অভ্যন্তর থেকে শুরু করে, কারণ অনেকে বলতে পারেন দলের ভিতরেই কেউ বলছেন যে মানে গণতন্ত্র নেই, তাহলে দেশে তিনি কি গণতন্ত্র দিবেন, এই ধরনের কেউ কেউ বলার চেষ্টা করেন আর কি। কিন্তু আমি মনে করি যে কিন্তু যারা বলেন তাদের মুখে চুনকালি দেওয়ার মতো করে কি আপনারা করতে পারছেন না? 1.5 বছরের মধ্যে অবশ্যই আমরা দলের মধ্যে আমরা গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে আমরা নেতা নির্ধারণ করব, আমাদের কাউন্সিল সম্মেলন হবে, আগামী দিনে দেশ জাতির জন্য আমরা জবাবদিহিতা থাকে দলের কাছে কাউন্সিলের মাধ্যমে, এবং দেশ পরিচালনার ক্ষেত্রেও মানে স্বচ্ছতা, জবাবদিহিতা, এই বিষয়টা আমরা জনগণের কাছে এনশিওর করতে চাই। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ করতে হচ্ছে আজকে 24 ঘন্টার আয়োজন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।